নমস্কার, শুরু করছি ফুটবলের বিশ্বযুদ্ধ। আমি রিমিক রয়েছি আপনাদের সঙ্গে। আর কিছুক্ষণ পরেই শুরু হবে এবারে কাতার বিশ্বকাপের অন্যতম মেগা সেমিফাইনাল ম্যাচ, কিন্তু সেই নিয়ে আমরা আলোচনা করব। আর সেই আলোচনায় আমরা আজকে পেয়ে গেছি, আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক, দীর্ঘ 31 বছরের যার অভিজ্ঞতা, যিনি একাধিক ওয়ার্ল্ড কাপ করেছেন, কমনওয়েলথ গেমস করেছেন, অলিম্পিক্স করেছেন, সেই রতন চক্রবর্তী। রতনদা, আমাদের ফুটবলের বিশ্বযুদ্ধ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এবং অবশ্যই আজকে আমাদের সঙ্গে এমন একজন বিশেষ অতিথি রয়েছেন যার এক কথায় যার পরিচয় দেওয়া যাবে না। প্রাক্তন ফুটবলার তো বটেই, জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি, জাতীয় দলের বারপোস্টের নিচের অন্যতম স্তম্ভ ছিলেন এবং যার একটি অনন্য রেকর্ড রয়েছে, একমাত্র বাঙালি ফুটবলার এবং ভারতীয় ফুটবলারও বলা যায়, যিনি 4টি দলের হয়ে 5 বার আই লিগ বা জাতীয় লিগ চ্যাম্পিয়ন হওয়া দলের সদস্য ছিলেন, সেই সন্দীপ নন্দী। সন্দীপদা, আপনাকে ফুটবলের বিশ্বযুদ্ধ অনুষ্ঠানে স্বাগত জানাই। আর কিছুক্ষণ পরেই সেমিফাইনাল ম্যাচ শুরু হবে। আমরা যে ম্যাচটার দিকে তাকিয়ে আছি, অবশ্যই ক্রোয়েশিয়া নামবে আর্জেন্টিনার বিরুদ্ধে। সেই ম্যাচ নিয়ে তো আমরা আলোচনা করবই, কিন্তু সন্দীপদাকে যখন আমরা আজকে পেয়েছি, আমাদের মধ্যে অবশ্যই গোলকিপার নিয়ে আলোচনা হবে। কেননা নকআউট পর্ব থেকে আমরা দেখছি এই কাতার বিশ্বকাপ যেমন বিতর্ক দিয়ে শুরু হয়েছিল, অঘটন দিয়ে শুরু হয়েছিল, যত বিশ্বকাপ এগিয়েছে, যত নকআউটের দিকে ম্যাচ এগিয়েছে, ততই কিন্তু এই বিশ্বকাপ যেন মনে হচ্ছে স্ট্রাইকার মিডফিল্ডারদের থেকেও যেন গোলকিপারদের বিশ্বকাপ হয়ে উঠেছে। সেই জায়গা দিয়ে আজকে শুরু করব। প্রথমে আমি রতনদাকে দিয়ে জিজ্ঞেস শুরু করব। রতনদা, কি যেটা বলছি যে এই বিশ্বকাপ কি তাহলে গোলকিপারদের বিশ্বকাপ হয়ে উঠছে? কেননা আমরা দেখলাম যে নেদারল্যান্ডস আর্জেন্টিনা ম্যাচ গেল হচ্ছে টাইব্রেকারে, তার আগে আমরা ব্রাজিল ম্যাচ দেখলাম, ব্রাজিল আনফর্চুনেটলি হেরে গেল ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। যেই ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কিছুক্ষণ পর আর্জেন্টিনা নামবে, কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে এবারের বিশ্বকাপটা লোকে সবাই মিলে সারা পৃথিবী দেখছিল যে মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার এদের নিয়েই মাতামাতি হচ্ছিল, কিন্তু দেখা গেল যে স্টার বেরিয়ে গেছে, একমাত্র মেসি ছাড়া। সেই অর্থে লুকা মদ্রিচ অবশ্যই আছে, গতবারের গোল্ডেন বল যে পেয়েছিল। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে বিরাট একটা মানে যে যাদের নিয়ে কোনো দিন যাদের থ্যাঙ্কলেস জব বলা হয়, বেসিক্যালি গোলকিপার কাজটা থ্যাঙ্কলেস জব, স্ট্রাইকাররা গোল করে তাদের নিয়ে হইচই হয়, এবং মাঠ থেকে একজন বল নিয়ে গিয়ে গোল করলো, সে হইচই হয়, ঠিক আছে। কিন্তু গোলকিপারদের নিয়ে সেরকমভাবে হইচই হয়ই না। আর এবারের বিশ্বকাপ নতুন একটা দিগন্ত খুলে দিয়েছে, যেখানে গোলকিপাররাই নায়ক হচ্ছে। এই যে আমরা লিভাকোভিচ এবং মার্টিনেজ, বেনো বা লরিস, এই 4 জন যে গোলকিপারকে আমরা সেমিফাইনালে দেখব, এদের প্রত্যেকের ব্যাকটা যদি দেখা যায়, প্রত্যেকে অসাধারণ সব সেভ করে টিমকে তুলেছে। মেসি তো গোল করেছে, মার্টিনেজ বাঁচিয়েছে। বেনোর কথা তো আর বলা নিয়ে, আমি জানি না গোল্ডেন গ্লাভস ওর ভাগ্যে জুটবে কিনা, কিন্তু আমার মনে হচ্ছে যে এবারে এই ছেলেটা স্পেনে সেভিয়া টিম খেলে, স্পেনকে আটকেছে এবং একের পর এক অসাধারণ সব সেভ আমরা ওর দেখেছি। আমরা লরিসকে আমি গত বছর রাশিয়ায় দেখেছি বিশ্বকাপে, ফ্রান্সের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বিরাট অবদান ছিল, এবং লরিসকে নিয়ে গতবার কিন্তু হইচই কম হয়েছে, এমবাপ্পেকে নিয়ে হয়েছে, পোগবাকে নিয়ে হয়েছে গত বছর। কিন্তু এবছর গোলকিপারদের হাতেই দলগুলোর ভাগ্য, এবং আমরা আজকে সন্দীপকে পেয়েছি। সন্দীপ অসম্ভব ভালো সব সেভ করেছে, এবং এইসব গোলকিপার ও অনেক ক্লোজ দেখে, ওরা গোলকিপারদের চোখ অন্যরকম। এখন গোলকিপারদের প্র্যাকটিসের স্টাইল বদলে গেছে। সন্দীপরা যখন ছিল তখন এত বৈজ্ঞানিক ভিত্তিতে ট্রেনিং হতো না, এখন এমন সব ট্রেনিং হচ্ছে, ক্রিকেটের বল নিয়ে ট্রেনিং হচ্ছে, এমন সব ট্রেনিং আমরা দেখতে পাই চোখের সামনে। আমি বিদেশে গিয়ে দেখেছি, বিভিন্ন টুর্নামেন্টে দেখেছি। গোলকিপার কিন্তু এবারের বিশ্বকাপের 2টো সেমিফাইনাল, যেটা আজকে একটা হতে যাচ্ছে, কালকে একটা হবে, আমার নিজের মনে হয় এই গোলকিপারদের একটা বিরাট মানে বিশাল ব্যাপ্ত মানে ক্যানভাসের, ফুটবল ক্যানভাসে, পৃথিবীর ফুটবল ক্যানভাসে অনেক বড় বড় গোলকিপার এসছে পৃথিবীর ফুটবল ক্যানভাসে। কিন্তু এবারের গোলকিপার, এবারের গোলকিপিং যেন অন্য মাত্রা দিয়েছে। এবং সেক্ষেত্রে আমি লাস্ট ম্যাচটায় দেখছিলাম যে বেনো বা আমাদের লিভাকোভিচ, এদের দুজনে, লিভাকোভিচ যা অসাধারণ খেলেছে, মরক্কোর গোলকিপার তো গোলকিপারই তো বাঁচালো, এভাবে রোনাল্ডোনের আটকানো মানে বিরাট ব্যাপার। মানে মরক্কো টিমটা তো সবারই জানা যে 7 জন বাইরের দেশের প্লেয়ার, মানে অন্য দেশে জন্মগ্রহণ করেছে, মরক্কোর মাত্র 4 জন ভূমিপুত্র। সেই ছেলেগুলোকে জানা, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আজকে আমরা একটা বিশাল দীর্ঘ ছায়া দেখতে পাচ্ছি পুরো মাঠের মধ্যে, গোলকিপারের ছায়া,
যারা মেসি, রোনাল্ডো, নেইমারদের চেয়ে কোনো অংশে কম নয়। আমি সন্দীপ ঠিক বলছি তো? রতনদা, আমি একমত তোমার সঙ্গে যে এই ওয়ার্ল্ড কাপটা আমার মনে হচ্ছে যেন গোলকিপারের একটা ওয়ার্ল্ড কাপ হয়ে গেছে। কারণ প্রিভিয়াস ওয়ার্ল্ড কাপগুলোতে কিন্তু এতগুলো ভালো গোলকিপার কিন্তু আমরা দেখিনি। হয়তো একটা দুটো আমাদেরকে নজরে এসছে, কি আমরা দেখেছি অলিভার কানকে গোল্ডেন বল জিততে, হয়তো একটা দুটো। কিন্তু এবারে তুমি যদি ধরো আমাদের এশিয়ারও, ইভেন জাপানের গোলকিপার বা সৌদি আরবের গোলকিপারও কিন্তু মানে অসম্ভব ভালো পারফর্ম করেছে। এবারে সেমিফাইনালের 4টে দেশের গোলকিপারই কিন্তু বেস্ট আমার মতে। তুমি যেটা বললে মরক্কোর বেনো, যেহেতু গোল্ডেন গ্লাভসটা মানে কম গোল কনসিডের উপরে হয়, তো আমার মনে হয় ক্লিন শিটের উপরে হয়, তা আমার মনে হয় এখনো পর্যন্ত ও একটা গোল কনসিড করেছে, সেটাও কিন্তু আত্মঘাতী গোল। হ্যাঁ, তার মানে কিন্তু ঐতিহাসিক ঘটনা। তার মানে হ্যাঁ, ওয়ার্ল্ড কাপের মতো একটা জায়গায় 5টা ম্যাচে একটা গোল, মানে এটা মিরাকেল। এবং গোলটা কিন্তু নিজের দলের লোকেরাই করেছে। এটা আমার মনে হয় এটা একটা মিরাকেল, এবং আমার মনে হয় এটা একটা ওয়ার্ল্ড রেকর্ডও হতে পারে হয়তো। তো সেক্ষেত্রে ওর হয়তো সম্ভাবনা প্রবল থাকবে। কিন্তু লিভাকোভিচ যে ফুটবলটা খেলেছে, অসম্ভব ভালো ফুটবল খেলেছে। ইভেন আর্জেন্টিনার মার্টিনেজও, মেসি গোল করলেও টিম ছন্দ থাকলেও কিন্তু ওকেও কিন্তু ভালো ভালো সেভ করতে হয়েছে, পেনাল্টিতেও সেভ করতে হয়েছে। হুগো লুরিসকেও কী করে বাদ দিয়ে, একটা এক্সপিরিয়েন্স কিপার, একটা টপ দেশে মানে ফুটবল খেলে, সেও কিন্তু যথেষ্ট সাথ দিয়েছে, নিজে ক্যাপ্টেন পেছন থেকে লিড করছে। তো এইবারে ওয়ার্ল্ড কাপটা সত্যিই আমি খুব ভালো লাগছে যে এতগুলো ভালো ভালো গোলকিপার আমরা দেখতে পেয়েছি। তো এটা নিঃসন্দেহে এটা বলা যায় যে এটা গোলকিপারের একটা ওয়ার্ল্ড কাপ। এবার আমি সন্দীপদাকে এই জায়গাতেই জিজ্ঞাসা করবো যে আমরা সচরাচর কিন্তু দেখতে পাই যারা ফুটবল যারা খেলতে আসে তারা কিন্তু স্ট্রাইকার হব, ডিফেন্ডার হব বা ভালো অ্যাটাকিং মিডিয়া হবো, একটা স্বপ্ন নিয়ে আসে। বেশিরভাগেরই স্বপ্ন থেকে স্ট্রাইকার হব, গোল করব। কিন্তু তোমার কি মনে হয় যে এই যে একটা এই কাতার বিশ্বকাপকে একটা আলাদা বার্তা দিল যে গোলকিপাররাও কিন্তু ম্যাচের নায়ক হয়ে উঠতে, মানে 4টে দলের 4টে গোলকিপার। এটাও আমরা দেখি যখন 98-এ ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছিল, বার্থেজকে নিয়ে মাতামাতি হয়েছিল, তারপরে ব্রাজিল তার আগে যখন হয় তাফারেলকে নিয়ে হয়েছিল, ইটালির গোলকিপার বুফোকে নিয়ে মাতামাতি ছিল, ক্যাসিয়াসকে নিয়ে। যেটা তুমি বলছিলে যে একজন দুজন, লাস্ট আমরা দেখেছিলাম যে ব্রাজিলকে মেক্সিকো যেটা হারিয়েছিল ওচোয়াকে নিয়ে মাতামাতি কিছুটা হয়েছিল। ফলে এইবারে কিন্তু বিশ্বকাপে আমরা দেখছি কিন্তু গোলকিপাররা কিন্তু ম্যাচের নায়ক হয়ে উঠছে। সেটা কি কতটা ফুটবলের জন্য ভালো বলে তোমার মনে হয়? দেখো, এটা আমি নিজে একটা প্রফেশনাল গোলকিপার ছিলাম, আমি জানি এই গোলকিপার রোলটা যেটা রতনদা বললো যে থ্যাঙ্কসলেস জব, এটা আমাদেরকে খুব দুঃখ দিত। কারণ আমি মনে করি যে ফুটবলে একটা ভাইটাল রোল কিন্তু প্লে করে গোলকিপার। ইভেন মডার্ন যেটা আধুনিক ফুটবলে তো অবশ্যই, কারণ গোলকিপার থেকেই কিন্তু বিল্ড আপটা শুরু। তার পা যদি ভালো না হয়, তার যদি ডিস্ট্রিবিউশন ভালো না হয়, তাহলে কিন্তু গোলকিপারের এখন কোনো অন্তত জায়গা নেই। তো সেই অর্থে আমার খুব ভালো লাগছে যে এই ওয়ার্ল্ড কাপে গোলকিপাররাই মেন ভূমিকা পালন করছে, এতগুলো গোলকিপার দেশের। যেখানে দেখো মডার্ন ফুটবল তুমি যদি দেখো যে ক্রোয়েশিয়াকে কিন্তু আমরা গ্রুপ লিগে অন্তত সেই পারফরমেন্স করতে দেখিনি। আমাদের গত বিশ্বকাপে যারা রানার আপ ছিল, যাকে নিয়ে আমরা হয়তো আশা আলো দেখবো, সেরকম দেখিনি। কিন্তু ব্রাজিল যেই নকআউট ম্যাচে এলো, ব্রাজিলের ম্যাচ যেই আমরা দেখলাম, সে অন্য ক্রোয়েশিয়াকে দেখলাম। তার মানে এখন মডার্ন ফুটবল তোমাকে ওপেন প্লে হবে না, তোমাকে জায়গা দেবে না একদম। যদি দেখো যে পুরো 120 মিনিট কিন্তু তারা কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলেছে। তো এটা ওদের প্ল্যানিংই ছিল যে আমাদের গোলকিপার ভালো, আমরা যদি চেষ্টা করি আমরা টাইব্রেকার ম্যাচটা নিয়ে যাবো। এবং সেম এক্স্যাক্টলি কোচের সেই যে প্ল্যান ছিল, সেই প্ল্যানেই কিন্তু ওরা সাকসেস পেল। গোলকিপার দুখানা বাঁচালো, অসম্ভব ভালো সেভ। ওই জন্যই বললাম লিভাকোভিচ যা দুর্দান্ত ফুটবল খেলেছে ক্রোয়েশিয়ার হয়ে। লুকা মডরিচ অবশ্যই তাদের স্টার প্লেয়ার, সে তো যা চিনিয়েছে সেদিন। কিন্তু সেটাই আমার ভালো লাগছে যে যেই গোলকিপাররা এতদিন ব্যর্থ হয়ে থাকতো, যে গোলকিপারদেরকে সবসময় একটা মানে নেগলেক্ট করা হতো, সেই গোলকিপাররাই একটা ওয়ার্ল্ড কাপ মঞ্চে একটা উজ্জ্বল ভূমিকা পালন করছে। তো এটা দেখে আমি অন্তত খুব খুশি যে অ্যাটলিস্ট গোলকিপাররা একটা যোগ্য সম্মান পাচ্ছে এই ওয়ার্ল্ড কাপে। একটু পরে আর্জেন্টিনা ক্রোয়েশিয়া ম্যাচ রয়েছে, সেই নিয়ে আমরা আলোচনা করবো, দুই দলের গোলকিপার এবং দল নিয়েও আলোচনা করবো। কিন্তু তোমাকে যখন পেয়েছি আমাদের মধ্যে আমার খুব একটা কৌতূহল জানার, এই এবারে আমরা ওয়ার্ল্ড কাপে দেখছি ভার নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। রতনদাও একমত হবে, আমরা আলোচনাও করেছি, রতনদা ছিলেন আমাদের সঙ্গে আলোচনা, এর আগেও আমরা আলোচনা করেছি। এই ভার কতটা মানে গোলকিপারদের ক্ষেত্রে কতটা সুবিধা হয়েছে বা কী কী অসুবিধা হয়েছে সেটা মানে একটু যদি বলো আমাদেরকে।
দেখো এই ভারটা যখন হলো আমাদের সময় তো এটা এই প্রযুক্তির আমরা ব্যবহার পাইনি, তো তার জন্য অনেক রকম মানে ডিফিকাল্টিস আমাদের বাজে সিদ্ধান্তের আমাদের শিকার হতে হয়েছে। অনেক সময় হয়তো আমার নিজের এক্সপিরিয়েন্সে আছে, আমি মনে করি আমি 99 মোস্ট প্রবাবলি 99 আমি জেসিটির সাথে খেলা IMBজন একটা গোল করেছিল, IMBজন একটা কর্নার থেকে আউট স্টেপ মেরেছিল, তো আমি 100% শিওর বলটা গোল লাইন ক্রস হয়নি, কিন্তু লাইসম্যান গোল দিয়ে দিয়েছিল। তো এটা যদি ভার থাকতো হয়তো সেই হয়তো সঠিক সিদ্ধান্তটা পেতে পারতাম। কি অনেক সময় অফসাইড এরিয়ে আমরা ওয়ার্ল্ড কাপও দেখেছি অনেক সময় জেনুইন গোল বাতিল হয়ে গেছে কারণ লাইসম্যান পৌঁছাতে পারেনি। কিন্তু এই ভারটা আসার পরে আমরা আশাবাদী হয়েছিলাম যে এটা সঠিক একদম 200% নিখুঁত সিদ্ধান্ত হয়তো আমরা পেতে চলেছি। কিন্তু এই ওয়ার্ল্ড কাপে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই ভারের সিদ্ধান্ত হতাশ করেছে। যে আমার কাছে একটা কিউরিওসিটি রয়েছে যে এটা কি করে সম্ভব, পাশে তো এতগুলো মানে টেকনোলজি ক্যামেরার মাধ্যমে ওরা দেখছে, ইভেন আমরাও দেখতে পাচ্ছি ভারে কি হচ্ছে। অনেক সময় পেনাল্টি সিদ্ধান্ত আমরা খুশি হতে পারছি না, কি অফসাইডে খুশি হতে পারছি না। তো এখনও ভার যে নিখুঁত সেটা কিন্তু আমরা বলতে পারছি না। তবে অন্তত 50% 60% ইভেন না 70% বলতে পারি যে রং ডিসিশনগুলো হচ্ছে সেটা অন্তত রেকটিফাই করা যাচ্ছে এই ভারের জন্য। সেক্ষেত্রে গোলকিপার ইভেন টিম সেটা সেই মানে সাকসেসটা পাচ্ছে, সেই ভালো সিদ্ধান্তে তারা একটা সুবিচার পাচ্ছে। আগামী দিনে হয়তো আরও উন্নত হবে, তখন আমরা পুরো একদম 100% এই ভার থেকে আমরা ডিসিশন হয়তো পেতে পারি। একটা জিনিস আমার মনে হয় সেটা হচ্ছে যে গোলকিপাররা সব থেকে বেশি সুবিধা পাচ্ছে, ডিফেন্ডাররা তারপরে পুরো টিম। কারণ গোলকিপাররা বুঝতেই পারতো না কোথা দিয়ে গোলটা হয়ে চলে গেল, এইটা তো একটা ভারের বড় ব্যাপার। অবশ্যই আমার যেটা মনে হচ্ছে যে আমি তোমার কাছে জানতে চাইবো সন্দীপ, সেটা হচ্ছে যে ক্লাব ফুটবলে একটা প্লেয়ার একই সঙ্গে খেলে, ফলে যখন বলটা পেনাল্টিতে মারছে, ধরো তুমি সুনীল ছেত্রীর সাথে একই টিমে খেলছো, এবার দেশের হয়ে যখন খেলতে যাচ্ছ তখন দুটো টিমের হয়ে খেলছো, এটা কি পেনাল্টি বাঁচানোর পক্ষে একটা গোলকিপারের লাভ? মানে গোলকিপার কি বুঝতে পারে? আমি বোঝাতে পারলাম? আমি বলতে চাইছি তোমরা যখন একই টিমে খেলো আর দেশের হয়ে যখন, এরকম এই ওয়ার্ল্ড কাপে অনেক ঘটনা ঘটেছে যে একই টিমে খেলেছে বলে গোলকিপারটা তাকে সেভ করে চলে গেছে, এইটা কতটা সুবিধা পাওয়া যায়? দেখো এটা মানে প্লেয়ারের উপর ডিপেন্ড করে। যদি তুমি মেসিকে ফলো করো, মেসি কিন্তু একরকম মারে না, কখনো হয়তো সে চেঞ্জ করছে। ইভেন যদি সুনীল ছেত্রী, আমাদের দেশে সুনীল ছেত্রী দেখো তুমি বোথ সাইডে মারি, তো সেখানে কিন্তু গোলকিপারে প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট। যে ও যদি দেখছো 10টার মধ্যে 5টা এদিকে মারছে 5টা এদিকে মারছে, তখন কিন্তু গোলকিপার কনফিউজ হয়ে যায় যে ও তাহলে তো বোথ সাইড মারছে, কোন দিকে যাব। তো এই পেনাল্টিটা অ্যাকচুয়ালি হচ্ছে, পেনাল্টিতে কোনো লজিক বা কোনো ট্রিক্স কিছু কাজ করে না। সাময়িক সেই সময় যেটা আমি এখনও পর্যন্ত যেটা দেখেছি, বডি ল্যাঙ্গুয়েজ যেটা যদি তুমি দেখো আলাদা আলাদা, যদি মরক্কোর বেনোকে দেখো, ওর বডি ল্যাঙ্গুয়েজ টোটালি ডিফারেন্স। ও কিন্তু বডি মুভ করছে, ও কিন্তু কনফিউজ করার চেষ্টা করছে। যদি লিভাকোভিচকে দেখো, ও কিন্তু স্ট্যান্ড স্টিল দাঁড়িয়ে আছে, তো ও শুধু অ্যান্টিসিপেশন করার চেষ্টা করছে, ওর যে কিক মারতে আসছে তার বডি ল্যাঙ্গুয়েজের উপর নির্ভর করছে। তো এইটা যেটা তুমি বললে যে আমি অন্তত জানি হয়তো মেসি মোস্ট অফ দ্য টাইম এদিকে মারে, মানে আমার লেফট সাইডে মারে, তাহলে ওটা কিন্তু মেসির মতো প্লেয়ার কিন্তু ও কিন্তু গোলকিপারকে দেখেই মারে ম্যাক্সিমাম সময়। ইভেন রোনাল্ডো, এরা তার জন্য কিন্তু এদের পেনাল্টির সাকসেসটা দেখবে এদের বেশি, এদের মিসের সংখ্যাটা কম। ইভেন যদি আমাদের দেশে সুনীল ছেত্রীর কথা বলো, সুনীল ছেত্রী কিন্তু যদি 100টা পেনাল্টি মারে ও কিন্তু 95টাই গোল করে, ওর মিসের সংখ্যাটা কম। আমি বলছি যে মেসি বা রোনাল্ডোরা তো স্টার, হ্যাঁ আমি বলছি যে তোমার সাথে একই টিমে খেলছো এবং তুমি প্রতিদিন তাদের পেনাল্টি সেভ করছো, এটা তুমি যেটা বলেছো এটা অ্যান্টিসিপেট কিছুটা করা যায়। এখন আমি গোলকিপার কোচ হয়েছি, এখন আমি কিন্তু সেটাই চেষ্টা করি। আমি মনে করি সাপোজ আমার একটা টিমের সঙ্গে ম্যাচ, আমি তাদের স্টার প্লেয়াররা হয়তো, আমি এখন লিগের খেলা, কিন্তু লিগের খেলা তো পেনাল্টি পড়ে, আমি এইভাবেই আমার গোলকিপারকে রেডি করি যে হয়তো মেন প্লেয়ার ও পেনাল্টি, আমি ওর মেজরিটিটা দেখার চেষ্টা করি যে ও ম্যাক্সিমামটা কোন দিকে মারছি। তো আমি তখন সেই অনুযায়ী আমি প্ল্যান করি, গোলকিপারকে সেই ট্রিক্সটা দেওয়ার চেষ্টা করি যে ও কিন্তু ম্যাক্সিমামটা এই দিকেই মারছি, তো একটাই শট
খেলার সময় পাবে, তুমি তাহলে ম্যাক্সিমাম ওই দিকে প্ল্যান করেই যাও। এরকম এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ একটা হয়, সেটা যে বলবো না যে অ্যাডভান্টেজ হয় না, কিন্তু তারপরেও এটা পেনাল্টিটা মানে সবসময় তো 50-50 বা কোনো মানে এটা পুরো অ্যান্টিসিপেশন, যদি মিলে গেল তো মিলে গেল, নাহলে জিরো। তো এটা মানে দুদিকেই আছে, সুবিধা অসুবিধা দুদিকেই আছে। না, একটা জিনিস আমার মনে হয় সেটা হচ্ছে যে আমার যেটা দেখে মনে হচ্ছে যে গোলকিপাররা মানে যে জায়গায় দাঁড়ায় বা মানে মুভ করে, এখন তো সিস্টেম হচ্ছে অন দ্য লাইন মুভ করা যায়, আগে তো মুভ করাটা বন্ধ করা ছিল, ফিফা তো প্রতি মুহূর্তে চেঞ্জ করে। যখন তুমি তো প্রচুর পেনাল্টি সেভ করেছো, প্রচুর পেনাল্টি মারতে এসছে তোমার এগেনস্টে টপ প্লেয়াররা দেশে বা বিদেশে, তখন গোলকিপারদের মানসিকতা কীরকম রাখতে হয়, কতটা নিজের মানে হৃৎপিণ্ডকে কতটা সচল রাখতে হয়, মস্তিষ্কটা কীরকম রাখতে হয়, এটা জানার খুব ইচ্ছা। যে তুমি যেহেতু হাজার হাজার ম্যাচ খেলেছো, এটা দেখো, যে আমার মনে হয় গোলকিপারের চেয়ে যে কিক নিতে আসছে তার টেনশনটাই বেশি থাকে, কারণ গোলকিপার যদি বাঁচাতে না পারে তাতে কিছুকে এসে যায় না, সে মানে জিরো হবে না, হিরো হবে না। যদি বাঁচাতে পারে সে হিরো হবে, কিন্তু যে কিক মারতে আসছে সে গোল করাটাই তার কাছে কিন্তু মোস্ট মানে মেজরিটি থাকে, সে গোল করলে হিরো হয় না, কিন্তু যদি মিস করে সে জিরো হওয়ার সম্ভাবনা, মানে সে খলনায়ক হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং প্রেশারটা ওর দিকে থাকে, তখন আমাদের কিন্তু মানসিকতা অত প্রেশার থাকে না, মানে আমাদের যেটি মেন্টাল ইয়ে করো। তো আমরা অন্তত খোঁজ মেজাতেই থাকি, যে আমরা সবসময় বলার চেষ্টা করি একটা বাঁচালে আমরা, এইটা কিন্তু হিরো হওয়ার জায়গা গোলকিপারে। এত সারা ম্যাচে হয়তো আমার কাছে বল আসেনি, আমার কাছে পুরো ফোকাসই আসেনি, হয়তো জানি না যে আমি কে। এখন আমার সময় যে আমি নিজেকে যাচ্ছেন আবার, এখন যদি আমি একটা বাঁচাতে পারি আমি মানে অন্তত হিরো, পরের দিন আমি হিরোর তকমা পাবো। তো এই হেভি আমি যখন অন্তত করতাম, এটা আমার কাছে খুব আনন্দদায়ক হতো, যে এইবারই আমার টাইম এসছে, এইবারে অন্তত দেখাই। তো আমার কাছে কোনো চাপ থাকতো না। তো আমার মনে হয় সব গোলকিপারেরই এরকমই হয়, কারণ তারা তো সারা ম্যাচে হয়তো কিছু আসেনি, তার দেখাবার সুযোগ পায়নি, এইবার তার দেখাবার সুযোগ এসছে। আমার মনে হয় এইভাবেই তারা হয়তো নিজেদেরকে একটা অতি মানবীয়। এবারের গোলকিপারদের আমি ধরো অলিভার কান দেখেছি ক্লোজ দিয়ে, বা অনেক গোলকিপার ভালো ভালো গোলকিপার দেখেছি, গতবার ম্যানুয়াল নেওয়ারের মতো গোলকিপার দেখেছি, কিন্তু একটা জিনিস আমার মনে হয় এবারে যেন গোলকিপাররা একটা অতিমানব হয়ে উঠেছে। এটা বলছি, ওইটাই বলছি আমি, এতগুলো গোলকিপার তারা পেনাল্টি, এবং ইভেন ম্যাচে তো খেলেছি 90 মিনিটস তুলাদা ভালো ভালো তো সেভ করেছি, কিন্তু পেনাল্টিতেও মানে ওই যে বললাম মার্টিনেস থেকে শুরু করে লিভোকোভিচ এবং বেনো যেভাবে মানে বাঁচিয়েছে, মানে এক কথা অবিশ্বাস্য, মানে এটা নয় যে তার হাতে মেরেছে, এটা কি মনে হয় যে রিফ্লেক্সটা ভয়ঙ্কর। অবশ্যই। আর একটা জিনিস বলছি, আমার যেটা মনে হচ্ছে যে রিফ্লেক্স অবশ্যই থাকবে। একটা কোচ এখন যে কোচিং, তুমি যেহেতু কোচিংয়ে আছো, এই যে কোচিং করার আগে ধরো একটা টিমের এগেন্সটে খেলতে নামবো এবং সেটা নকআউট, অপোনেন্ট টিমের কে পেনাল্টি মারতে পারে, সেটা কি কোচেরা, গোলকিপার কোচেরা বুঝিয়ে দেয়? যে এই আমি তোমাকে বললাম এটাই, আমি প্রতিদিন যে এই যে আমার গ্রুপ লিগের ম্যাচ হয়, কিন্তু আমি আমার অ্যানালিস্টের কাছে আমি সেটাই নিই, ডেটাটা নেওয়ার চেষ্টা করি যে অপোনেন্ট টিমে কে কিক মারতে পারে, ঠিক আছে, তাদের মেজরিটি কোন মেন প্লেয়ার কী, তো সে কিক তার কিক দেখছি হয়তো লাস্ট ম্যাচে কি লাস্ট 5টা কি প্রিভিয়াস ইয়ারে সে কোন দিকে কিকিং করেছে। তো এক্স্যাক্টলি আমি অলমোস্ট 1000 পেনাল্টি মেরে এসে একটাও গোল করতে পারেনি। হ্যাঁ, তিনটেই বাইরে মেরেছে, বুস্কেটের মধ্যে অভিজ্ঞ প্লেয়ার। এটা তুমি যেটা বললো এটা হয়, এটা মডার্ন ইয়েতে এটা ভিডিও অ্যানালিসিসের মাধ্যমে এটাই বোঝানো হয়। তো এটারও সুফল হয়তো মানে টেকনোলজি, মানে ফুটবল মানে টেকনোলজির সুবিধাটা গোলকিপাররা অনেক পাচ্ছে। গোলকিপার তো লাস্ট ডিফেন্স, তো গোলকিপাররা পাচ্ছে, অবশ্যই পাচ্ছে, আমি বলবো। এটা যেটা বলছিলাম ও আগে, যে 4টে দলের ওই 5বার আই লিগ জিতেছে এবং বর্তমানে কোচিংয়ের সঙ্গে যুক্ত রয়েছে সন্দীপ নন্দী। আমরা যে আলোচনা করছিলাম যে গোলকিপারদের নিয়ে, কাতার বিশ্বকাপ কি গোলকিপারদের বিশ্বকাপ হয়ে উঠেছে, এবং সেই নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু অবশ্যই আজকে কিছুক্ষণ পর যে ম্যাচটার দিকে আমরা, পশ্চিমবঙ্গ ভারত তো বটে, গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে, সেই আর্জেন্টিনা লিওনেল মেসিরা নামবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে, যে ক্রোয়েশিয়া কিন্তু ব্রাজিলের মতো দলকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিয়েছে। এবং যে আলোচনাটা আমরা করছিলাম যে এই দুটো ম্যাচে তো অবশ্যই একদিকে লুকা মডরিচ রয়েছে, পেরিসিচ রয়েছে, অন্যদিকে মেসি রয়েছে, ডি মারিয়ারা রয়েছে, কিন্তু যে আলোচনাটা আমরা আবারও করছিলাম বারবার, যে দুই দলের দুই গোলকিপার, সেই দুই দলের গোলকিপারকে নিয়েও আমরা আলোচনা করব। আমি সন্দীপদার কাছে শুরু করবো। সন্দীপদা, দুই দলের যদি আমরা গোলকিপারকে দেখি, আমরা দুজনেই দেখেছি দুটো দলে কিন্তু টাই ব্রেকার সেভ করে এসে দুই দলের গোলকিপার ইতিমধ্যেই নায়ক হয়ে উঠেছে।
দুজনের মধ্যে কি দেখছো, দুজন কি মানে 19-20 তুমি কি কিছু মনে করছো? অবশ্যই দেখো, দুটো টিমের গোলকিপারই কিন্তু আজকে যে আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়া সেমিফাইনালে দুটো টিমের গোলকিপারেরই কিন্তু তার অবদান রয়েছে। যেমন আর্জেন্টিনা মার্টিনেজ রয়েছে, তেমনি ক্রোয়েশিয়ার লিভোকোভিচ রয়েছে। দুজনেই কিন্তু অসম্ভব ভালো ফুটবল খেলছে গ্রুপ লিগ থেকে। তো আমার মনে হয় এই ম্যাচটা কিন্তু 50-50 ম্যাচ। এই ম্যাচটা আমরা যে ব্রাজিলের সঙ্গে ক্রোয়েশিয়ার ম্যাচ দেখেছি, সিমিলার কিন্তু এই ম্যাচ সেম হতে চলেছে। অতটা ইজি মনে হয় না আর্জেন্টিনার পক্ষে হবে, কারণ আমরা যে ট্যাকটিসে ক্রোয়েশিয়াকে খেলতে দেখেছি কাউন্টার অ্যাটাক ফুটবল, সেই ফুটবলই হয়তো করবে ওরা। ওই স্ট্র্যাটেজি থাকবে যে ম্যাচটাকে আবার হয়তো 120 মিনিটের পরে টাইব্রেকারে নিয়ে যেতেই চাইবে। তো আবার আমরা হয়তো একটা ভালো একটা টাইব্রেকার দেখতে চলেছি, এবং পেনাল্টি নির্ধারণের মাধ্যমেই কিন্তু গোলকিপার আবার হয়তো নায়ক হয়ে ফাইনালে তুলবে, এই আশাই করছি। তো দুটো গোলকিপারই আমার কাছে কিন্তু 19-20, কাউকে এগিয়ে আমি, কারণ মার্টিনেজ এবং লিভোকোভিচ কাউকেই আমি এগিয়ে পিছিয়ে রাখতে পারবো না 19-20। আর সেই দিন যে হয়তো মানে একদম নিজের সক্ষমতা চূড়ান্ত থাকবে, সেই হয়তো শেষ হাসি আসবে। না, আমি ধরো বলছি ক্রোয়েশিয়ার যে গোলকিপার লিভোকোভিচ, বিপক্ষ দলে যখন লিওনেল মেসি বা ডি মারিয়া মতো প্লেয়াররা থাকে, মানে গোলকিপারের কাছে কতটা চাপ থাকে। তুমি তো নিজে দীর্ঘদিন ডার্বি খেলেছো, বড় বড় দীর্ঘদিন তুমি ভারতীয় ফুটবলে খেলেছো, একদম মেন স্ট্রিম ফুটবলে প্রচুর ম্যাচ তুমি গোলের তলায় দাঁড়িয়েছো, বাঁচিয়েছো। বিপক্ষে যখন লিওনেল মেসির মতো একজন প্লেয়ার থাকে বা ডি মারিয়ার মতো প্লেয়ার থাকে, তখন গোলকিপারের ক্ষেত্রে কতটা চাপ থাকে? অবশ্যই দেখো, অপোনেন্ট টিমে যদি একটা মেসির মতো যদি একটা প্লেয়ার থাকে, অবশ্যই গোলকিপারকে সেটা নিয়ে ভাবতে হবে। কারণ মেসি কোন জায়গা থেকে কি গোল করবে সেটা হয়তো একমাত্র স্বয়ং ভগবানেরই জানে, কিন্তু সেটা তো সেক্ষেত্রে তো তাকে অনেক রকম মানে অ্যালার্টনেস বলো, সবসময় তার নজরটা ওইদিকে থাকতেই হবে। তো এটা লিভোকোভিচের উপরে তো একটা বাড়তি দায়িত্ব অবশ্যই থাকবে যে মেসিকে আমি কি করে আমি তার স্কোরিং থেকে আটকাবো। মেসি এই ওয়ার্ল্ড কাপে অন্তত যে ফর্মে রয়েছে, এখনও পর্যন্ত মনে হয় 4টে গোল করে সেই গোল্ডেন বলের দৌড়ে রয়েছে। সবচেয়ে বড় কথা, আমি কিন্তু আগেও একবার এক জায়গায় বলেছি যে এটা সম্ভবত মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ। এতদিন যে মেসির নামে বদনাম রয়েছে, যে ওয়ার্ল্ড কাপে সে মেসিকে কিছু আমরা দেখতে পাইনি, ক্লাব লেভেলে এত সে ব্যালেন্ডিও পেয়েছে, সাকসেস পেয়েছে, বিশ্বের সেরা ফুটবলার, কিন্তু তাকে আমরা ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা জার্সিতে দেখতে পাইনি। কারণ তার সাপোর্টিং প্লেয়ার, কারণ ফুটবল একটা টিম গেম, একটা একক দক্ষতা সবসময় করা যায় না। কিন্তু এইবারের যে আর্জেন্টিনাকে দেখছি, সেই নিয়ে হয়তো বিশ্ববাসী একটা স্বপ্ন দেখছে। ইভেন আমিও আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্টার। ব্রাজিল চলে যাওয়ার পরে এখন মনে প্রাণে চাইছি যে মেসি হয়তো অন্তত একটা লাস্ট ওয়ার্ল্ড কাপ জিতে একটা শেষ হাসি আসুক। তো সেইটাই দেখা যাক। তার কিন্তু সামনে কিন্তু একটা লিভোকোভিচ একটা দাঁড়িয়ে রয়েছি তার হাতে। হ্যাঁ, কারণ মেসির সঙ্গে লিভোকোভিচের একটা লড়াই, হয়তো দুর্দান্ত লড়াই কিন্তু আমরা একটা দেখতে পাবো বলে আশা করি। সন্দীপ দা, আমি আর একটা একদম স্পেসিফিক জায়গায় আসি। তুমি যেহেতু দীর্ঘদিন ধরে খেলেছো, তুমি জানো একদম সর্বোচ্চ স্তরে ফুটবলটা খেলেছো। এই যেটা তুমি বলছিলে যে অবশ্যই লিওনেল মেসির মতো বা ডি মারিয়ার মতো বল প্লেয়াররা থাকলে অপোনেন্টে গোলকিপারদের সেদিকে নজর রাখতেই হয়। কিন্তু আমি সেটাই জিজ্ঞেস করছি, ধরো এই ক্ষেত্রে কি গোলকিপারদের কি প্রতিপক্ষ দলের গোলকিপার লিভোকোভিচকে কি আলাদা করে মেসিকে নিয়ে কোনো ভাবনা চিন্তা করতে হয়, বা সেটা কি সেই ভাবনা চিন্তা করতে গিয়ে কি গোলকিপারদের উপর কোনো বাড়তি চাপ চলে আসে? দেখো, বা কোনো ধরনের প্রিপারেশন কি নিতে হয় যখন প্রতিপক্ষ দলের মেসির মতো প্লেয়ার রয়েছে, গোলকিপারদের কি আলাদা করে কোনো প্রিপারেশন নিতে হয়? অবশ্যই। দেখো, এখন মডার্ন যুগে মেসির মতো অপোনেন্টের প্লেয়ার থাকলে অবশ্যই করতে হয়, এবং এরকম না থাকলেও কিন্তু প্রত্যেক ইন্ডিভিজুয়াল প্লেয়ারের সঙ্গে স্ট্র্যাটেজি অনুযায়ী তাদের কিন্তু অ্যানালিস্ট হয়, ভিডিও অ্যানালিস্ট হয়। এখন মডার্ন ফুটবলে এই ভিডিও অ্যানালিস্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেখানে তোমার প্রত্যেকটা অপোনেন্ট টিমের প্লেয়ারের উইকনেস, স্ট্রং পয়েন্ট সব কিন্তু দেখানো হয়। ম্যাচ জেতা কিন্তু ওইখান থেকেই শুরু, সেটা কিন্তু আমরা দেখতে পাই না। সেটা কিন্তু যেহেতু আমরা আইএসএল আসার পরে এই জিনিসটা কিন্তু আমাদের কাছে চেঞ্জ হয়েছে, এটাই মডার্ন ফুটবল। তো সেই জিনিসটা আমরা দেখেছি কিভাবে তাদের খুঁটিনাটি সব তথ্য কিন্তু ওইখানে তুলে ধরা হয়। তো সেখানেই কিন্তু প্লেয়াররা আলটিমেটলি পরিকল্পনা ওইখানেই হয়ে যায়। তো আমি 200% নিশ্চিত যে আর্জেন্টিনায় যখন একটা মেসির মতো প্লেয়ার আছে, যে কোনো মুহূর্তে কিন্তু ম্যাচের রং বদলে দিতে পারে, তো তাকে নিয়ে তো পরিকল্পনা হবেই।
এবং ইভেন গোলকিপার কোচও নিশ্চয়ই তার গোলকিপারকে কোনো টিপস হয়তো কিছু দেবেই যে মেসিকে কিভাবে আটকানো যায়। তো এটা তো এটা হবেই, এটাই তো আধুনিক ফুটবলের। সন্দীপ, আমি একটা অন্য জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে যে বিশ্বকাপে এবছর গ্রুপ লিগে সব থেকে কম গোল হয়েছে, 120টা গোল হয়েছে 48টা ম্যাচে। তার আগে ব্রাজিল বিশ্বকাপে 2 বছর আগে, মানে দুবার, গতবার রাশিয়ায় 122টা হয়েছিল, তার আগে 136টা হয়েছে গ্রুপ লিগে। এবং সেই জন্যে বলটাই চেঞ্জ করে দেওয়া হচ্ছে। তো বলটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে একটা গোলকিপার আল রিয়াল বলে খেলেছিল, এখন আল হিলাল বলে খেলবে, এবং লোকে বলছে যে এইটাতে গোল অনেক বেশি হবে। এটা গোলকিপারদের পক্ষে নতুন যে বলটা, সেই বলটা কয়েকদিন মাত্র প্র্যাকটিসের সুযোগ পেয়েছে, কারণ পুরনো বল। এটা নিয়ে প্রচুর বিতর্ক হচ্ছে সারা বিশ্ব জুড়ে। তোমার কি মনে হয় বল এই যে চেঞ্জ হয়ে গেল, বিশ্ব ফুটবলে এরকম হয় না জেনারেলি, বিশ্বকাপ ফুটবলে এই প্রথমবার বলটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেমিফাইনাল এবং ফাইনালে? কেন? কারণ গোলের বিউটি দেখতে লোকে মাঠে আসে। ফিফা বলছে যে গোলের বিউটি দেখতে, গোলের সৌন্দর্য দেখতে মাঠে আসে লোকে। ফিফার তো স্লোগানই আছে গো ফর গোল, গো ফর গোল। ফলে গোল কম হচ্ছে এবং তারা এমন একটা প্রযুক্তির বল আনছে এবং সেই বলে স্ট্রাইকাররা সুবিধা পাবে, যারা গোল করে তারা সুবিধা পাবে। গোলকিপারদের কাছে এটা কি অভিশাপ হতে পারে? দেখো, প্রথম কথা, এই ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে আমার মনে হয় এটা মানে এই যে চেঞ্জ করাটা, এটা মনে হয় না সঠিক সিদ্ধান্ত। কারণ এই দেখো, একটা উন্নত মানের বল যখন আমরা দেখেছি, আমাদের কেরিয়ারও দেখেছি, আমি ফার্স্ট আমরো বল দেখেছি, কিন্তু আমরা হয়তো খেলতে অভ্যস্ত ছিলাম কস্কো বলে। তো ওটা আর এই বল কিন্তু হিউজ ডিফারেন্স। ওটা হয়তো সুইং বেশি হয়, ওটা হালকা হয়, ওটা অত পাওয়ার লাগে না। তো এই যে এতদিন ধরে একটা টুর্নামেন্টের অলমোস্ট 80% দিন চলে গেছে, সেই একটা অন্য বলে অ্যাডপ্ট হয়ে গেছিলো। এখন হট করে যে সেমিফাইনালে নতুন বল যে গোল হচ্ছে না বলে, এটা অবশ্যই গোলকিপারদের কাছে এবং ডিফেন্ডারদের কাছে অবশ্যই ডিফিকাল্ট। কারণ দেখো, যে গোল হচ্ছে না মানে গোল বাড়ানো মানেই কিন্তু বলের সুইং বেশি থাকে, তো তার জন্যই কিন্তু ফরওয়ার্ডাররা অ্যাডভান্টেজ পাবে। তো অবশ্যই দেখো, ফুটবল মানুষ মাঠে আসে এই জন্যই যে গোল দেখবো, আমরা ভালো ভালো গোল দেখবো, সেটার জন্যই আসি। সেভ কজন হয়তো দেখতে আসে, তাও তালি বাজায় সেভের জন্য। কিন্তু আমার মনে হয় না ওয়ার্ল্ড কাপের এরকম লাস্ট পর্যায়ে এসে এরকম বলটা চেঞ্জ করা উচিত ছিল। যেটা ফিফা এটা কী ডিসিশন নিয়েছে ওরাই বলতে পারবে। তো এটা অবশ্যই গোলকিপারদের কাছে, জানি না এখন বলটা কতটা কি হবে, দেখা যায়, এটা সময়ই বলবে। না, আমি তো বলছি যে প্র্যাকটিসই করনি, ওইটাই, ওটা অবশ্যই প্র্যাকটিস করে একটা নতুন বলে খেলতে নামবে, এটা বহুত ডিফিকাল্ট। এটা গোলকিপারদের পক্ষে বলছি বিশাল, কারণ স্ট্রাইকাররা বলছে যে এটা খুব পলকা টাইপের হয়ে যাচ্ছে, বল সুইং বেশি করছে। তাহলে আমার যেটা মনে হচ্ছে, সেটা কি আমি জানি না তুমি একমত হবে কিনা, সেটা হচ্ছে গোলকিপারদের এই দুর্দান্ত পারফরমেন্স গোলটাকে আটকাচ্ছে, ফলে গোলটা কম হচ্ছে। এটা গোলকিপারদের কৃতিত্ব। এটা কি গোলকিপারদের কৃতিত্বকে ছোট করা হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। এটা তুমি যেটা বলছো, এটাকে আমি তোমাকে আমাদের থেকেও যদি শোয়ের প্রথমেই কিন্তু আমরা বললাম যে এটা কিন্তু গোলকিপারদের ওয়ার্ল্ড কাপ হয়ে দাঁড়িয়েছে। তো গোলকিপারদের পারফরমেন্স ভালো হওয়ার জন্য কিন্তু এটা হয়তো গোল কম হচ্ছে, কিন্তু ওটা অন্য অ্যাঙ্গেলে দেখে তারা কিন্তু বললো যে বলটার জন্য গোল কম হচ্ছে। এটা তার মানে একটা কথায় অবশ্যই যে গোলকিপারদের কৃতিত্বকে ছোট করা হচ্ছে। তাহলে কি রতনের লাইটার নোটে বলা যেতেই পারে যে গোলকিপারই মানে নায়ক হয়েও ভিলেন হয়ে গেল, সেই জন্য বল পাল্টাতে? ভিলেনটা না, মানে হয়েছে বলতে পারবে না, বলা যাবে না, কারণ মাত্র তো 3টে ম্যাচ আছে এবং 3টে ম্যাচে একেবারে নতুন বল। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে সবাই কিন্তু এই সুবিধা পাবে বা অসুবিধা, সব দলের গোলকিপারই সমস্যায় পড়বে এবং সব দলের স্ট্রাইকার বা ফরওয়ার্ডরা মানে সুবিধা পাবে। এবং আমার নিজের মনে হয় যে এই বলটা চেঞ্জ করা উচিত হয়নি, কারণ বললাম যে এটা কিন্তু বিশ্ব ফুটবলের ইতিহাসে যে কোনো ছোট টুর্নামেন্টও এরকম নজির হয় না। পাড়ার ফুটবলও হয় না। এটা ফিফা কি করে ডিসিশনটা নিল, আমি সত্যি হতবাক, মানে আমি বিস্মিত। মানে এটা কি করে, এটা আমি যখন আজকে পেপারে দেখলাম, এটা কিন্তু আমার কাছে একটা হাস্যকর বলে মনে হয়েছে। শুধু তাই না রতন, আমরা প্রথম দিন থেকে একদম আমাদের ফুটবলের বিশ্বযুদ্ধ অনুষ্ঠান শুরু হওয়ার প্রথম দিন থেকে কিন্তু আমরা বলছি এই আল রিয়াল বলটাকে নিয়েও কোনো অনেক তর্ক বিতর্ক হয়েছে। অনেকে বলছিল বলের সুইং বেশি, সেট পিসে সুবিধা হবে এবং সেক্ষেত্রে গোলকিপারদের অসুবিধা হবে, আমরা বলছিলাম। কিন্তু তারপরে আবার এই বল বিতর্ক, মানে
কাতার কি তাহলে গোলকিপারদের যে উত্থান আমরা দেখছি, যে গোলকিপারদের যে আলোচনা, সেই সঙ্গে কি কাতার মানে বিতর্ক কি শেষ অবধি থেকে যাবে? না, বিতর্ক তো এটা ফিফার দায়িত্ব, এটা তো কাতারের দায়িত্ব নয়। আমি কালকে আমার একজন রিপোর্টারের সঙ্গে কথা বলছিলাম, কাতারের বড় একটা কাগজের রিপোর্টারের সঙ্গে, সেখানকার কাগজ, তারা বলছে যে কাতারের একটা মাঠে ঢুকতে গেলে প্রায় মেট্রো করে যেতে গেলে 3 থেকে 3.5 ঘন্টা হাতে নিয়ে বেরোতে হচ্ছে। 55 কিলোমিটারের মধ্যে এতগুলো স্টেডিয়াম, এবং তা সত্ত্বেও আমি যে ওয়ার্ল্ড কাপগুলো করেছি তাতে এত সমস্যা কখনো রিপোর্টারদের পোহাতে হয়নি। এবং মাঠে একটা মেট্রো লাইনে দাঁড়াতে হচ্ছে, মেট্রোতে করে যেতে হচ্ছে, তারপরে 5 কিলোমিটার হাঁটাচ্ছে, 4 কিলোমিটার 5 কিলোমিটার। তো বিতর্ক কিন্তু কাতার থেকে দূরে সরেনি, কাতারে বিতর্ক রয়েছেই, কাতার চেষ্টা করছে নানাভাবে। এবং এই বল বিতর্ক এটা নতুন মাত্রা যোগ করবে কাতার বিশ্বকাপকে, কেননা ফুটবল তো প্রতিদিনই নতুন নতুন কথা লেখা হয়। সারা বিশ্বের মানে এত কোটি কোটি মানুষ শুধু ফুটবল নিয়ে, এই তো দেখছি যে মরক্কোতে প্রায় ভাঙচুর হচ্ছে, আনন্দে লোক দোকান ভাঙচুর করছে, বিভিন্ন জায়গায় মরক্কানরা এত আনন্দের আতিশয্য অনেকটা ইংল্যান্ড সাপোর্টারদের মনে করিয়ে দিচ্ছে। ফলে ফুটবলটা কিন্তু মানে হৃদয়স্পর্শী, মানে একটা যে আমার দেশ আফ্রিকান টিম, ফার্স্ট আফ্রিকান টিম যারা সেমিফাইনালে উঠেছে, এবং ওই শাকিরার কথাটাই যে এবার আফ্রিকা, সে আফ্রিকা এলো এতদিন পরে। তো আমার মনে হচ্ছে যে এই বলটা চেঞ্জ করায় ম্যাচের রং বদলাতে পারে, মানে ম্যাচের স্টাইল অফ, মানে আমি জানি না কোচরা কীভাবে অ্যাডপ্ট করবে, প্লেয়াররা কীভাবে অ্যাডপ্ট করবে। গোলকিপারদের কাছে কিন্তু এটা ভয়ঙ্কর ব্যাপার হবে, যে বিশেষ করে টাইব্রেকারের ক্ষেত্রে এবং পেনাল্টি মারার ক্ষেত্রে, কেননা কোথা দিয়ে বলটা সুইং করবে। আর একটা গোলকিপার প্র্যাকটিস করে, আমি বারবারই বলছি যে একটা বল যখন দেওয়া হয় আগে থেকে টুর্নামেন্টের অন্তত 15 মিনিট আগে বলটা দিয়ে দেওয়া বলা হয় যে আপনারা এই বলটা প্র্যাকটিস করুন, ওটা হ্যাবিচুয়েট হয়ে যায়, প্র্যাকটিস ম্যাচ যেগুলো খেলে প্র্যাকটিস করা। এবার সেটা নিয়ে চারিদিকে বিতর্ক হচ্ছে। তো আমি জানি না এই 3টে ম্যাচের জন্য এই বলটা কতটা কার্যকরী হবে, ওটা সময়ই বলবে। হ্যাঁ, বলকে বদলে ফেলা হলো এবং সেইভাবে অনুশীলনের সময় পেল না দলগুলো, এবং সেই নিয়ে বিতর্ক তো হচ্ছে। কিন্তু এই বল বদলানোর জন্য কি খেলোয়াড়দের বা দলগুলোকে কি স্টাইল অফ প্লে কি বদলাতে হবে, খেলার ধরন কি বদলাতে হবে, এবং আলাদা কোনো স্ট্র্যাটেজি করতে হবে? দেখো, এই যে বল যেটা চেঞ্জ হচ্ছে, বলের কিন্তু তার মানে এটা ওই প্রিভিয়াস বল আর এখনকার বলের মধ্যে সুইংয়ের ডিফারেন্সটা হবে। ওটা যেটা আমরা দেখছি যে ওটা অনেকেই কমপ্লেন করছে, ওটা একটু হালকা প্রকৃতির বল মারলে উঠে যাচ্ছে। তো এটা হয়তো নিশ্চয়ই একটু ওটা সুইংটা বেশি হবে, যার জন্য হয়তো ডিফেন্ডার এবং গোলকিপার হয়তো একটা প্রবলেমে পড়তে পারে। কিন্তু স্টাইল অফ প্লে এর জন্য হয়তো চেঞ্জ হবে বলে আমার মনে হয় না। যদি সুইং বেশি হয় তাহলে সেক্ষেত্রে হয়তো উইঙ্গার এবং সাইড ব্যাকদের ক্রসিংয়ের হয়তো নতুন এক্সট্রা নির্দেশ কোচরা হয়তো অ্যাডপ্ট করাতে পারে, যে তোমরা যখন বলের সুইং বেশি হচ্ছে ক্রসিং করো বেশি করে। কি ফ্রি কিকের ক্ষেত্রে আমরা হয়তো আরও ভালো ভালো গোল দেখতে পারি, মানে সেট পিসের ক্ষেত্রে। তো এমনি স্টাইল অফ প্লে বা স্ট্র্যাটেজি আমার চেঞ্জ হবে বলে আমার মনে হয় না। এটা দেখা যাক যে গোলকিপার এবং ডিফেন্ডাররা বা ফরওয়ার্ডরা কতটা সুবিধা পায়, সেটা সময়ই বলবে। দুটো সেমিফাইনাল এবং ফাইনাল দেখার পরে আমরা সেটা বলতে পারবো। এবার একটু অন্য আলোচনায় আসবো। কিছুক্ষণ পরে শুরু হবে আর্জেন্টিনা ক্রোয়েশিয়া ম্যাচ। আমরা জানি যে ক্রোয়েশিয়া কিন্তু ব্রাজিলের মতো দলকে টাই ব্রেকারে হারিয়েছে, এবং আর্জেন্টিনা হারিয়েছে নেদারল্যান্ডসকে, যে নেদারল্যান্ডসকে কিন্তু অন্যতম ফেভারিট ভাবা হচ্ছিল, এবং গ্রুপ লিগে তারা অসাধারণ ফুটবল খেলেছিল। কিন্তু আমরা দেখলাম গত ম্যাচে, কোয়ার্টার ফাইনাল ম্যাচে, যে শেষ 2 মিনিটে, প্রায় 2-3 মিনিটে কিন্তু নেদারল্যান্ডস গোল করে ফেলেছিল। কিন্তু যে কথাটা আবারও বলতে হচ্ছে, আর্জেন্টিনার গোল পোস্টের তলায় মার্টিনেজ তার বিশ্বস্ত হাত কিন্তু বাঁচিয়ে দিয়েছে আর্জেন্টিনাকে, এবং মেসির স্বপ্নটাকেও বাঁচিয়ে রেখেছে যে বিদায় জানানোর আগে অন্তত বিশ্বকাপটা যেন তার হাতে ওঠে। সেই নিয়ে আমরা আলোচনা করব। আমি রতনদাকে দিয়ে শুরু করবো। রতনদা, কি হতে পারে এই ম্যাচটা? আমরা ব্রাজিলকে দেখেছি 120 মিনিট প্রায় আটকে দিয়েছিল, এবং এইরকম এক্সট্রা টাইমে গিয়ে একদম শেষ মুহূর্তে গোল খাওয়ার পরেও কিন্তু তারা গোল দিয়েছে এবং ম্যাচটা বাঁচিয়েছে। শুধু নয়, তারা ম্যাচটা জিতে কিন্তু সেমিফাইনালে পৌঁছেছে। আর উল্টো দিকে আর্জেন্টিনাও কিন্তু তাই একবারে কিন্তু শেষ মুহূর্তে 2টো গোল খায় এবং ম্যাচ কিন্তু এক্সট্রা টাইমে যায়। কিন্তু তার সঙ্গে আরও একটা কথা বলার, যেটা আমরা দেখলাম, ব্রাজিলকে কিন্তু আটকে রাখলো রিচার্লিসন থেকে শুরু করে নেইমারের মতো প্লেয়ারকে আটকে দিয়েছিল তারা 120 মিনিট প্রায়। কিন্তু আমরা উল্টো দিকে যদি আমরা দেখি, আর্জেন্টিনার কিন্তু ডিফেন্স লাইন নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠছে, এবং
গোল অনেক কনসিভ করছে এবং এমন সময় গোল কনসিভ করছে, ভাগ্য ভালো আমরা ফুটবলে বলি যে লাক ফ্যাক্টর কাজ করছে বলে কিন্তু আর্জেন্টিনা সেই ম্যাচগুলোকে ওভারকাম করে ফেলছে। কি মানে মনে হচ্ছে এই ম্যাচটা নিয়ে কি হতে পারে, কতটা কঠিন এবং চ্যালেঞ্জিং ম্যাচ হবে এটা? আমার নিজের মনে হয় যে LM10 ভার্সেস LM10 লড়াই এটা, মানে দুজন, লুকা মদ্রিচ সেও LM10 এবং মেসি তো LM10ই। ফলে প্রত্যেকটা টিমের একটা করে লোক থাকে যে লিড করে টিমটাকে, সেটা সব সময় হয় যে কোনো ফুটবল মাঠে, সে পাড়ার ফুটবল মাঠেও দেখবে একজন লিড করে, এখানেও একজন লিড করে, এবং দুজনেরই এটা শেষ বিশ্বকাপ। ফলে একজনও পুরো টিমকে তারা তাতাচ্ছে। আমি মেসিকে খুব কাছ থেকে দেখেছি, কলকাতা দেখেছি, রাশিয়াতে দেখেছি। মেসি এবার যেন একটু বেশি অ্যাগ্রেসিভ, অনেকটা মারাদোনার স্টাইলে। ও যেভাবে অ্যাটাক করছে, নেদারল্যান্ডসের কোচকে অ্যাটাক করছে বা রেফারিকে অ্যাটাক করছে, এটা দলকে উদ্বুদ্ধ করছে। তার এগেনস্টে শৃঙ্খলা রক্ষা কমিটি বসিয়েছে ফিফা। আমার মনে হয় না ফিফা সাহস পাবে যে মেসিকে বলার জন্য, কারণ তুমি এতগুলো কার্ড দেখিয়েছো, আমার 2টো তারকা চলে গেছে, 2টো প্লেয়ারের চোট হয়ে গেছে, তুমি অ্যাজ এ ক্যাপ্টেন মেসি মারাদোনাকে যদি ছুঁতে হয় তাহলে এই ম্যাচটা তার কাছে জীবনের সেরা ম্যাচ, এই 2টো ম্যাচ সেরা মঞ্চ এবং সেরা মঞ্চ হচ্ছে। তো এর আগে লোথার ম্যাথিউস 2322 মিনিট ম্যাচ খেলেছে ওয়ার্ল্ড কাপে, আর মেসি খেলেছে 2122 মিনিট টোটাল ওয়ার্ল্ড কাপে। মেসি যদি এই 2টো ম্যাচ খেলতে পারে তাহলে সারা জীবনের মতো একমাত্র প্লেয়ার হবে যে সারা বিশ্বে সবথেকে বেশি সময় বিশ্বকাপ খেলেছে। শুধু তাই নয়, মেসির সামনে 7টা টার্গেট আছে, যে 7টা টার্গেট হওয়া মানে সে মারাদোনাকে টপকাবে, দেশের গোল টপকাবে, গোল্ডেন বুট পাওয়ার দৌড়ে এগিয়ে আছে। উল্টো দিকে একটা যুদ্ধ, এবং 2 LM10-এর মধ্যেই জীবনটা যদি দেখা যায়, ব্যাকগ্রাউন্ডটা যদি দেখা যায়, যে প্রত্যেকেই এমন একটা জায়গা থেকে উঠে এসছে যাদের মধ্যে সবসময় একটা যুদ্ধংদেহী মানসিকতা থাকে। যুদ্ধবিধ্বস্ত ক্রোয়েশিয়া যুগোস্লাভ থেকে যখন বেরিয়ে আসলো তখন সমস্ত স্টেডিয়াম বন্ধ করে দিয়েছিল। তখন 9 বছর বয়স মাত্র লুকা মদ্রিচের। আমি লুকা মদ্রিচের ইন্টারভিউ করেছিলাম রাশিয়াতে। ও বলছিল কাঁদতে কাঁদতে, যখন সোনা বল বুকে নিয়েও কাঁদতে কাঁদতে বলছিল যে আমি দেশকে একটা বিশ্বকাপ দিতে পারলাম না। অথচ এই ফুটবল মাঠের জন্যই যুগোস্লাভিয়ার বিরুদ্ধে ক্রোয়েশিয়ার পতাকা প্রথম উঠেছিল। যুগোস্লাভিয়ার একটি দল এবং ক্রোয়েশিয়ার একটা দল, ওদের যে 4টে প্রদেশ আছে, তখন প্লেয়ারদের জেলে পুড়ে দেওয়া হতো। এই জায়গা থেকে ওর দাদু এবং ওর নিজের দাদা লুকা মদ্রিচের, তারা ওই যুদ্ধের সময় মারা গেছিল। এবং এখনও লুকা মদ্রিচের যে বাড়িটা আছে সেই বাড়িটা দেখতে লোকে যায়, এবং তার চারপাশে এখনও বোমা বিধ্বস্ত জায়গা রাখা আছে। লুকা মদ্রিচকে সেই ছবি পোস্ট করে। লুকা আমাকে বলছিল একদিন কথা বলতে বলতে যে ওই বাড়িটা আমি রেখে দিয়েছি ইনট্যাক্ট, যে কোন বাড়ি থেকে আমি উঠে এসেছি। এরা সব এমন সব যুদ্ধ জায়গা থেকে উঠে এসছে যে ওদের কিন্তু জীবনটাই অন্যরকম। ক্রোয়েশিয়ার যে ফুটবল টিমটা আছে এটা মরক্কোর মতো নয়। মরক্কোর তো মাত্র 4টে প্লেয়ার তার দেশে, বাকি সব বাইরের দেশে। ক্রোয়েশিয়া কিন্তু বেশিরভাগ ফুটবলার হচ্ছে ক্রোয়েশিয়ান, ক্রোট, এবং ওদের যাত্রা বিমান। একটা 40 লক্ষ মানুষের দেশ, ছোট্ট একটা দেশ, তার কটা স্টেডিয়াম, অর্ধেক স্টেডিয়াম তৈরি নয়, এরা বিদেশে খেলে। আবার মেসিকে প্রথমেই বাদ দিয়ে দিয়েছিল হরমোনাল প্রবলেমের জন্য। বার্সেলোনা যদি ওকে না ডাকতো তাহলে আজকে মেসি হতে পারত না। ওর যে যুদ্ধ করার মানসিকতা, এবং মেসির কাছে কিন্তু এখন মারাদোনার একটা বিশাল ছায়া, এবং মেসি সেটা ছুঁতে চাইছে। এবং মেসির যে লাস্ট ম্যাচগুলো দেখা যাচ্ছে সেই ম্যাচগুলোয় কিন্তু মেসি অনেক অ্যাগ্রেসিভ। মেসি এবং লুকা মদ্রিচের এই যে লড়াকু মানসিকতা, এটা পুরো টিমটাকে উদ্বুদ্ধ করছে। এরা দুজনই কিন্তু ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা আছে। আমার নিজের মনে হয় এই ম্যাচটা দারুণ আকর্ষণীয় হবে। এবং আগে আমরা অনেকগুলো ম্যাচ দেখেছি। আমরা ইংল্যান্ড ফ্রান্স ম্যাচ দেখেছি, আমরা কি বলে গ্রুপ অফ ডেথের ম্যাচগুলো দেখেছি। তাতে আমার মনে হয়েছে যে এই ম্যাচটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হতে চলেছে। এবং আর্জেন্টিনাকে ছোট করে দেখার কোনো কারণ নেই, কারণ আর্জেন্টিনায় একটা মেসি আছে, যে মেসি নিজের থেকে 100 থেকে 200 হতে পারে, যে কোনো সময় স্ট্রেচ করতে পারে সারা দলকে। একটা এমন বল বাড়াবে, এখনই তাই 4টে গোল 2টো অ্যাসিস্ট, এবং তার কাছে টার্গেট আছে। মানে মেসি
এখন একটাই লোক বেঁচে আছে যাকে দেখে ফুটবল মাঠে মাইলের পর মাইল হেঁটে আসা যায়, যাকে দেখার জন্য টিভির সামনে বসা যায়, এবং যাকে দেখার জন্য এত লোক বিশ্বকাপ দেখছে। আমি তো মনে করি যে কলকাতার বিশ্বকাপ ব্রাজিল চলে যাওয়ার পর অনেকটাই শেষ হয়ে গেছে, স্পেন চলে যাওয়ার পর শেষ হয়ে গেছে, রোনাল্ডো ছিল সেও গেছে, পর্তুগালও বেরিয়ে গেছে। ফলে মেসি আর লুকা মদ্রিচ এই দুজনের দিকে লোক তাকিয়ে থাকবে। এমবাপে অবশ্যই আছে, অবশ্যই বড়ের দিকে আছে ফ্রান্সের। কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে যে এই ম্যাচটা কিন্তু সন্দীপের সাথে আমি একমত যে ক্রোয়েশিয়া কিন্তু ডাবরসুকেরের যে রেকর্ডটা ক্রোয়েশিয়ার ছিল যে রানার্স হয়ে ফিরেছে, এবার কিন্তু লুকা মদ্রিচ এর সামনে ডাবরসুকের রয়েছে, সে ওদের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, এবং তাকে টপকে যাওয়ার এটা একটা বিরাট সুযোগ। কারণ ফাইনালে তুলে যদি চ্যাম্পিয়ন করতে পারে, গতবার ফ্রান্সকে হারাতে পারেনি, ঠিক আছে, ওরা একটা অনন্য রেকর্ড হয়ে যাবে যদি ফাইনালে তুলতে পারে টিমকে, যেটা দুটো বিশ্বকাপের ফাইনালে তোলা। আর আমাদের মেসি, লিওনেল মেসি, তার সামনে মারাদোনাকে টপকে যাওয়ার মারাদোনার সব রেকর্ডই টপকে যাচ্ছে, গোল করা রেকর্ড টপকে যাচ্ছে, অ্যাসিস্টের রেকর্ড টপকে যাচ্ছে, পরের পর যে টপকে যাচ্ছে সেইটা কিন্তু মেসির কাছে একটা বিরাট, মানে লোকে বলে না যে একটা দূর দেখতে পাচ্ছি, এই ফোকাসটা এখানে রাখা, ফলে ম্যাচটা কিন্তু ধন্যবাদ হবে বলে আমার বিশ্বাস। আমি আর একটা মানে রতনদা সন্দীপদাকেও বলছি, এটা কি কোনো সুবিধা হবে? দেখো ক্লাব ফুটবলেও কিন্তু মেসি লুকা কিন্তু বিপক্ষ দলে খেলেছে, রিয়েল বার্সাতে খেলেছে, দীর্ঘদিন কিন্তু দুজনের বিপক্ষে খেলেছে। সেটা কি এই ম্যাচটাই কি দুটো দলের কাছে কি বাড়তি অ্যাডভান্টেজ হবে? না দেখো, এটা এই ধরনের ম্যাচগুলো না, এটা একটা 50-50 ম্যাচ, মানে যে কেউ ভাবেনি যে ক্রোয়েশিয়া ব্রাজিলকে হারিয়ে দেবে। তো এটা এই ধরনের ম্যাচগুলো, ওই যে বললাম, এখন তোমার ম্যাচ এই আধুনিক মডার্ন যুগের ম্যাচ কিন্তু 1 ইঞ্চু কেউ জায়গা ছাড়বে না। ওখানে ভিডিও অ্যানালাইজ করে দেখানো হবে যে মেসি কোনটা উইক, কোনটা অ্যাডভান্টেজ, কি ডি মারিয়া কোনটা অ্যাডভান্টেজ, কোনটা উইক পয়েন্ট। তো ওই ভিডিও অ্যানালিস্টের বিশাল কাজ, সেখানেই সব পরিকল্পনা তৈরি হয়। তো আমার দৃঢ় বিশ্বাস যে ব্রাজিলের এগেনস্টে যেভাবে ক্রোয়েশিয়া আমরা দেখেছি যে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলতে, যে পাওয়ার এবং যে শক্তি নিদর্শন আমরা দেখেছি, সিমিলার কিন্তু এই ম্যাচটাও তাই করবে তারা। কারণ সেখানেও আর্জেন্টিনার টিম কিন্তু যথেষ্ট ছন্দে রয়েছে, মেসির মতো প্লেয়ার, যেটা প্রিভিয়াস ওয়ার্ল্ড কাপে যেটা আমরা মেসিকে আর্জেন্টিনার জার্সিতে দেখতে পাইনি। হ্যাঁ, তো সেখানে অনেক নার্ভাস দেখেছি, যেটা রতনদা বলছিল, অত্যন্ত অ্যাগ্রেসিভ, চনমনে দেখাচ্ছি। তো এটা অনেকটা মারাদোনা স্টাইল, হ্যাঁ ওইটাই, যে মাঠের মধ্যে একদম দৌড়কে লেগে লিডার লাগছে তার, মানে সে অনেক ফ্রি মাইন্ডে, কথাবার্তাটাও প্রচন্ড অ্যাগ্রেসিভ, যেটা আমরা সচরাচর মেসিকে দেখতে পাই না। যেটা দেখবে এই বছর নিজে ওই 4টে গোল করে গোল্ডেন বলের দাবিদার, অ্যাসিস্ট রয়েছে তার, তো যথেষ্ট ঝকঝকে দেখাচ্ছে। তো সুতরাং ক্রোয়েশিয়াও ওটা কিন্তু জানে যে কার এগেনস্টে খেলছি। ক্রোয়েশিয়ার লড়াইটাও কিন্তু দেখো ব্রাজিলের মতো প্রতিপক্ষকে পেয়েছে, এবার সামনে আবার মেসি আর্জেন্টিনা, তো অত ইজি নয় ম্যাচটা, কিন্তু 50-50। তো দুটো দলই তৈরি, তো দেখা যাক এবারে, সেটাই কিন্তু একটা তুল্যমূল্য ম্যাচ হবে। এখানে খুব বেশি যে অ্যাডভান্টেজ, আমি এর এগেনস্টে খেলেছি, আমি ওকে জানি বলে ওটা কিছু হবে না। এটা টোটালি একটা ভিন্ন ম্যাচ, একটা ওয়ার্ল্ড কাপের মঞ্চ, মানে বুঝতে পারছো সেমিফাইনাল ম্যাচ, যেখানে রতনদা বললো দেখলে মানে সবার সামনেই কিন্তু একটা রেকর্ডের হাতছানি, মেসির সামনেও রয়েছে, লুকা মডরিচের সামনেও রয়েছে। লুকা মডরিচকে দেখেছি আমরা ব্রাজিলের এগেনস্টে কী ফুটবল খেলতে, পেরিসিচ রয়েছে। তো সেখানে কারণ ক্রোয়েশিয়ার টিমে, এটা বললাম, মডার্ন ফুটবল এখন হচ্ছে পাওয়ার অ্যান্ড স্পিড, যে কী ধরনের তারা ফুটবল খেলেছে, গেছে তারা 6-7 মিলে কাউন্টার অ্যাটাক, আবার কিন্তু তারা ফিরে চলে এসছে। তো তারা কিন্তু 1 ইঞ্চি জামি আর কি দেবে না। কিন্তু মেসির একটা অন্য গ্রহের ফুটবলার, তাকে তুমি যদি মার্কিংও করো, সে কখন যে কী ম্যাচের রং বদলাবে সেটা হয়তো বললাম তো স্বয়ং ভগবানও জানে না। তো একটা অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে এই একটা ম্যাচ। আমি মনে হচ্ছে এটা একটা দুর্দান্ত ম্যাচ হতে চলেছে ওয়ার্ল্ড কাপে। তো এবং দেখো, আমি পার্সোনাল এক্সপিরিয়েন্সে একটা কথা বলি, যে যখন চ্যাম্পিয়ন হতে হয়, চ্যাম্পিয়ন হতে গেলে শুধু নট অনলি ভালো টিম হলেই হয়, তার সাথে কিন্তু একটু ভাগ্য সহায়তা থাকে, 5% অবশ্যই। হ্যাঁ, তো ভাগ্যের সহায়তা এবার মনে হচ্ছে যেন মেসির সাথে রয়েছে। কারণ স্বয়ং ভগবানও হয়তো চাইছে যে এটা হয়তো সম্ভবত মেসির শেষ, তো একটা হয়তো ওয়ার্ল্ড কাপ, পোয়েটিক জাস্টিস হোক। তো এটা আমি অন্তত মেসি কতটা ফোকাস, কারণ আমি দেখছিলাম যে মেসি তার বাঁ হাতের যে ট্যাটু, সেই ট্যাটুটা চেঞ্জ করেছে। আচ্ছা, তাতে বলেছে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হতে যাচ্ছি।
এটা ট্যাটু লিখেছে, তার মানে কতটা ফোকাস, সেটাই তো বলছি আমি। কারণ একটা বড় প্লেয়ার সেই হয় যে ও নিজে জানে যে আমি তো কিছু করতে পারিনি, অন্তত এইটাই আমার লাস্ট চান্স, একবারে নিংড়ে দিচ্ছে। তো সেই জন্য অন্য মেসিকে আমরা দেখতে পাচ্ছি। ওর যে এতদিনের বদনাম ছিল যে ক্লাব জার্সিতে, দেশের জার্সিতে সে স্পেনের লোক, হ্যাঁ, তো সেইটা কিন্তু ও সেই বদনাম ঘোচানোর জন্য এবং মারাদোনার ছায়া থেকে মুক্তি পাওয়ার জন্য হয়তো এবারে মানে সব মুছে দেওয়ার জন্য রেডি। তো সেটা দেখা যাক। এটা কিন্তু আর্জেন্টিনার একটা মাইনাস পয়েন্ট আছে, দুটো প্লেয়ার কার্ডের জন্য খেলতে পারছে না, দুটো প্লেয়ারের চোট, এবং এটা এফেক্ট করবে এই টিমে। কারণ দেখা যাক, সেটা সময় বলে। কারণ রতনদা আমি বলছি, আমি নিজের এক্সপিরিয়েন্সে বলছি, এই যে যারা মনে করো ব্যর্থ থাকে, যারা হয়তো চান্স পাচ্ছে না, তারা হঠাৎ যদি সুযোগ পেয়ে যায় তো তারাও যে ওরকে ছাপিয়ে যাবে না কেউ বলতে পারে না। কারণ আজকে আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, আমি যে সন্দীপ নন্দী হয়েছি, আমি 97-এ ডায়মন্ড সিস্টেমের কথা বলছি। আমি তখন সোনালী শিবিরে, তখন আমি সোনালী শিবিরের সেকেন্ড গোলকিপার, শান্তনু বাসের গোলকিপার, সে ফার্স্ট 11-এ খেলে, আমার এখনও স্টিল মনে আছে। সে খেলছে, হঠাৎ ডায়মন্ড সিস্টেম মোহনবাগান, অমল দত্ত মোহনবাগানের এগেনস্টে খেলার আগে 2 দিন আগে তার ম্যালেরিয়া হয়ে গেল। তো আমি তখন কোথাও নেই, আমি জানিও না যে আমি মোহনবাগানের এগেনস্টে খেলবো। তো হঠাৎ সেই ম্যাচে যখন সুযোগ পেয়েছিলাম, সেই ম্যাচে আমি নিজেকে অন্তত ছাপিয়ে গিয়ে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে 90 মিনিটস গোল করতে পারিনি। সেখানে তোমরা হয়তো দেখেছো চিমা অকারির মতো প্লেয়ার ছিল, সত্যজিৎ চ্যাটার্জি ছিল, বাসুদেব মণ্ডল, দীপেন্দ্র, মানে দুর্দান্ত টিম। মানে কলকাতার ছোটো টিমগুলোকে ধরলেই 5 গোল 6 গোল করে দিচ্ছি। তো সেই ম্যাচে আমার উত্থান হয়েছিল। তো আজকে কেউ বলতে পারে না ওই দুটো প্লেয়ারের অ্যাবসেন্সে যে দুটো প্লেয়ার খেলবে তারা নিজেদেরকে ছাপিয়ে একটা নতুন স্টার হচ্ছে, কেউ বলতে পারে না। কিন্তু রদ্রিগো মার্তিনেজের বিকল্প পাওয়া খুব কঠিন মানে টিমটার মধ্যে, এবং ধরো দুটো সাইড ব্যাক, হ্যাঁ অবশ্যই সেটা কিন্তু একটা ভাবার বিষয় যে একটা ফার্স্ট 11 দুটো সাইড ব্যাক অ্যাবসেন্ট, যে এরকম সেমিফাইনাল ম্যাচ। আমরা যে কথাটা তোমায় বলছিলাম যে ডিফেন্স, আর্জেন্টিনা কিন্তু 5-6টা গোল খেয়েছে এবারে বিশ্বকাপে। কিন্তু আর্জেন্টিনার বড় ব্যাপার হচ্ছে মেসি আছে, মেসি তো যে কোনো জিনিস করতে পারে। এবং এদের ক্ষেত্রেও লুকাকে তো আমি দেখেছি, ও পুরো টিমটাকে তাতিয়ে রাখে, একদম অসম্ভব পরিশ্রম করে। এই বয়সে দেখছিলাম তো, 37 বছর বয়স, মেসির তো একটু কম বয়স 35, অসম্ভব এবং অসম্ভব মানে ওর মানে। আর ক্রোয়েশিয়ার টিমটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে এরা সব যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে উঠে এসছে, তো এদের মধ্যে জীবন যুদ্ধের যে যন্ত্রণা, জীবন যুদ্ধের যে আঙ্গিক এবং পাওয়ার এবং স্পিডটা বেশি। কারো বাবা খেতে কাজ করে, কারো বাবা মুচির কাজ করে, কারো বাবা জলের বোতল বিক্রি করতো, কারো মা লোকের বাড়িতে কাজ করে, সেই জায়গা থেকে উঠে এবং সেক্ষেত্রে থেকে উঠে একটা টিমে খেলতে এসছে, এবং এরা দেশের প্রতি অদ্ভুত দায়বদ্ধতা আছে। মানে আমি ক্রোয়েশিয়া বিশেষ করে বলছি যে মানে গতবার আমি ক্রোয়েশিয়াকে ভাবাই আমি যে ফাইনালে উঠবে, এবং ওদের দুর্ভাগ্য যে ফাইনালটা ফ্রান্সের ওইরকম একটা ভয়ঙ্কর টিম ছিল, যে টিমটা ওদের হারিয়ে দিল। কিন্তু তার আগে পর্যন্ত ওরা কিন্তু অনেক ঝকঝকে, ক্রোয়েশিয়া কিন্তু ছাড়ার লোক নয়। সেটাই তো আমরা সেটাই দেখলাম যে ব্রাজিলের এগেইনস্টে লড়াই দেখা যাবে। সেটাই যখন ফ্রান্সের কথা উঠলোই, রতনদা তুললেন ফ্রান্সের কথা, আগামীকালে কিন্তু ফ্রান্স নামছে মরক্কোর বিরুদ্ধে। এবারে ওয়ার্ল্ড কাপে কিন্তু ফিনিক্স পাখি, অন্যতম বিস্ময় বলা হচ্ছে মরক্কোকে। মানে ওয়ার্ল্ড কাপের ইতিহাসে প্রথম কোনো আফ্রিকান দল সেমিফাইনাল খেলছে, এবং ফ্রান্সের মতো দল, যে দলটাকে কিন্তু এবারে বিশ্বকাপের অন্যতম ফেভারিট, অন্যতম কেন ফেভারিট বলাই হচ্ছে, কেন গ্রুপ লিগ থেকে নকআউটের যে দুটো ম্যাচ আমরা দেখেছি, মানে অপ্রতিরোধ্য মনে হচ্ছে। ফ্রান্সকে মনে হয় কোনোভাবেই আটকানো সম্ভব নয়। ফলে ব্যাক টু ব্যাক ফ্রান্স কি আবার বিশ্বকাপ জিতবে কিনা সেইটা আমরা আলোচনা করব, কিন্তু সেটা তো অনেক দূরে। কিন্তু আগামীকাল মরক্কোর বিরুদ্ধে ম্যাচ, এবং মরক্কো যে ফুটবলটা খেলছে, মরক্কো কিন্তু এবারে বিশ্বকাপে কিন্তু অনেক অঘটন ঘটিয়ে দিয়েছে। যখন আমরা পেয়েছি সন্দীপদা থেকেও একটু জানবো, রতনদাকে দিয়ে জিজ্ঞেস করছি, এই ম্যাচটার দিকেও তো আমাদের সমান নজর থাকবে। অবশ্যই অবশ্যই, মরক্কো তো মানে কালো ঘোড়া আফ্রিকান দেশ। সারা পৃথিবীতে যত মুসলিম কান্ট্রি আছে তারা সবাই যেভাবে মরক্কোকে দিচ্ছে, দুটো প্লেয়ার মাঠের মধ্যে মাদের নিয়ে নাচছে, মানে ওদের মধ্যে একটা আগ্রাসী মনোভাব থাকবে। এবং একটা জিনিস দেখতে হবে, লাস্ট ম্যাচটায় কিন্তু এমবাপে কিছু সেরকম নড়াচড়া করতে পারেনি, ইংল্যান্ডের বিরুদ্ধে নড়তে পারেনি, এবং এমবাপে 5টা গোল করেছে। এমবাপের কাছেও এটা নায়ক হওয়ার ম্যাচ।
মরক্কোর ডিফেন্স ভয়ঙ্কর। আমি এর আগেও এখানে বসে বলেছি যে মরক্কোর ডিফেন্স মানে ওয়াটার টাইট ডিফেন্স, যেখান থেকে জল গলানো মুশকিল আছে এবং বিন্দুও গলবে না। আর ওরা অদ্ভুতভাবে যে কোনো কারণেই হোক ফিটনেস দুর্দান্ত, প্রচণ্ড ফিটনেস, এবং প্রত্যেকটা বলের জন্য যে পর্তুগালের এগেনস্টে যে ম্যাচটা ওরা খেললো, অত আগে একটা গোল করে অত সময় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো লোক উল্টো দিকে রয়েছে এবং পরের পর হয়েছে, তা সত্ত্বেও মরক্কো টিমটা কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে। ফ্রান্সের খুব যদিও এই বিশ্বমঞ্চের এইরকম লেভেলে খুব সহজে কেউ জেতে না, তবে ফ্রান্সের একটা সুবিধা হচ্ছে যে ওদের গোল করার অনেকগুলো লোক আছে, এবং এমবাপেকে আটকালে জিরু গোল করে চলে যাবে। একের পর এক প্লেয়ার এদিক ওদিক থেকে, গ্রিজম্যান রয়েছে, হ্যাঁ হয়তো গ্রিজম্যান এই ব্যাপারটা খুব, কিন্তু মরক্কোর ডিফেন্স ভাঙা। আর একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে সেট পিস মুভমেন্টে ফিফা বলছিল 82% গোল হতো। এবারে কিন্তু সেট পিস মুভমেন্টে কোনো দলের কোনো সাকসেস নেই, কারণ আমরা ফ্রি কিক থেকেও গোল সেভাবে দেখতে পাচ্ছি না, কর্নার থেকেও সেভাবে গোল করতে পারছি না, হাতে গোনা 2-3টে গোল। ফলে সেট পিস মুভমেন্ট কিন্তু সবাই ধরে ফেলেছে, মানে প্রতি 4 বছর অন্তর অন্তর, গত বছর বিশ্বকাপে সেট পিসে প্রচুর গোল হয়েছিল। বিশ্বকাপ যে 4 বছর অন্তর অন্তর আধুনিক হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রতি মুহূর্তের যে চেঞ্জ, এই চেঞ্জটা কিন্তু বিশ্ব ফুটবলের একটা নতুন দিক। এবং এবারের ফুটবল আমার মনে হয় লং বল অনেক টিমই খেলছে এবং লং বলে সাকসেসফুল হচ্ছে, পেছন দিকে বলটা ফেলছে ডিফেন্ডারদের পেছন দিকে। সেট পিস কিন্তু কেউ করতে পারছে না, কারণ আমি দেখতে পাচ্ছি গোলও করতে পারছে না, হেড করছে, বাইরে হেড যাচ্ছে এবং ঠিকই দিচ্ছে। আমরা একটা জিনিস বলার যে এই ম্যাচটাও কিন্তু করতে পারে। আমি জানি না যে জ্যোতিষীরা তো বলছে যে আর্জেন্টিনা ভার্সাস ফ্রান্স হবে। ফ্রান্স যদি পরের বার যদি ফাইনালে ওঠে, পৃথিবীর ইতিহাসে একটা নতুন দিক উন্মোচিত হবে, কারণ পরপর দুবার কেউ ফাইনালে ওঠেনি, কোনো দল ওঠেনি আজ পর্যন্ত। ফলে ফ্রান্সের কাছেও একটা রেকর্ড, আর মরক্কোর কাছে তো অসাধারণ ব্যাপার, কোহিনূর পাওয়ার মতো হাতে। ক্রোয়েশিয়ার কাছে কিন্তু সেই সুযোগটা রয়েছে পরপর দুবার ফাইনালে ওঠার, মরক্কো তো জীবনে ফলে 4টে টিম অদ্ভুতভাবে মানে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, প্রত্যেকের সামনে রেকর্ডের হাতছানি এবং একটা টার্গেটকে টপকে যাওয়ার হাতছানি। আমরা আলোচনার একদম মানে শেষে চলে এসেছি, সময় আমাদের খুব কম, মানে যে দুজন মানুষকে নিয়ে আমরা আলোচনা করছি তাদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা ফুটবল নিয়ে আলোচনা করা যায়, কিন্তু নিয়মের ক্ষেত্রে আমাদের একটা বাধ্যবাধকতা রয়েছে, অনুষ্ঠান তো শেষ করতে হবে। কিন্তু শেষ করার আগে আমি রতনদা, সন্দীপদা দুজনের কাছে জিজ্ঞেস করব, আর্জেন্টিনা ক্রোয়েশিয়া ম্যাচ কাকে এগিয়ে রাখছেন, কি হতে পারে? আর্জেন্টিনা ক্রোয়েশিয়া এবং ফ্রান্স মরক্কো দুটো ম্যাচই হাড্ডাহাড্ডি লড়াই, এনিবডিজ ম্যাচ। আমি নিজে মনে করি এগুলো টাই ব্রেকারে চলে যাওয়ার সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে গোলকিপারদের বিশাল ভূমিকা থাকবে এবং আর্জেন্টিনা 2% হলেও এগিয়ে থাকবে মেসির জন্য, ঠিক আছে, 2% হলেও এগিয়ে থাকবে। আমি 48-52 উপর রাখছি মেসির জন্য। আর ফ্রান্স ভার্সেস মরক্কো ম্যাচ, মরক্কো কিন্তু ছাড়ার পাত্র নয়, মরক্কো অঘটন ঘটানোর জন্য তৈরি। আমি ফ্রান্সের কথা মাথায় রেখেও, প্রচুর গোলের কথা মাথায় রেখেও, এবং মরক্কো যেহেতু 120 মিনিটের ম্যাচ অনেকগুলো খেলে এসছে, ক্রোয়েশিয়াও খেলেছে, ফলে মরক্কো পর্তুগালকে হারানোর পরে তাদের যে মানসিকতা যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে হারাতে পারি, সেটা কিন্তু ফ্রান্সের ক্ষেত্রে এমবাপেকেও আমাকে হারাতে পারি, এই ব্যাপারটা থাকবে, এটা আমার মনে হয়। মানে প্রথম ম্যাচটার ক্ষেত্রে আপনি মেসির জন্য আর্জেন্টিনাকে এগিয়ে রাখছেন 2%, বেশি নয়। আর এটা এনিবডিজ ম্যাচ, এটা আমার নিজের মনে হয়। সন্দীপদা দেখো, ওইটাই ক্রোয়েশিয়া এবং আর্জেন্টিনা যেটা, ওটা আমি বললাম যে এই বছরটা অন্তত সবাই হয়তো চাইছে এবং স্বয়ং ভগবানও হয়তো চাইছে যে মেসির হাতে কাপটা দেখতে। তো সুতরাং আমি ওই যে রতনদার সাথেই একমত যে আমি 1% হলেও মেসির জন্য আর্জেন্টিনাকে এগিয়ে রাখছি এই ম্যাচটা। ক্রোয়েশিয়ার ওই লড়াই দেখার পরও বলছি, মন থেকে অন্তত সেটাই চাইছি, দেখা যাক, সেটা সময় বলবে। আর এই মরক্কো
মরক্কো এবং ফ্রান্স, এটা দেখো আমি পর্তুগালের আর সাথে লড়াই দেখেছি মরক্কোর। এটা দুটো দিক হতে পারে। মরক্কো দেখো এতদিন পর্যন্ত এখনও মাত্র মানে একটা গোল কনসিড করেছে, তার মানে তাদের ডিফেন্স নিয়ে কোনো কথা বলার প্রশ্নই ওঠে না। তাদের কতটা শক্তিশালী ডিফেন্স এবং গোলকিপার ভালো সেটা মানে কেউ বলার দরকার পড়ে, প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত অলরেডি। কিন্তু এটা দেখো এক এক সময় কি হয়, এটা একটা অলরেডি তারা মিরাকেল করে ফেলেছে। হ্যাঁ, তো একটা হিস্ট্রিতে একটা নাম উঠে গেছে যে মরক্কো আফ্রিকার দেশ একটা সেমিফাইনালে চলে এসছে। এটা অনেক সময় কি হয়, এটা একটা আত্মতুষ্টিও এসে যেতে পারে। অনেক সময় আমি আমার প্লেয়ারের অ্যাঙ্গেল থেকে বলছি আরে একটা কোথাও হয়তো সামাও, কিন্তু তার সামনে একটা হেভিওয়েট ফ্রান্সের মতো টিম, যে টিমটা ওয়ার্ল্ড কাপ শুরু করার আগে যেখানে ভাইটাল 3টে প্লেয়ার তাদের আসেনি, কান্তে, তোমার বেনজেমা, পোগবা। তো আমরা তখন প্রথমে হয়তো ফুটবল প্রেমীরা ভেবেছিল এই ফ্রান্সটা 3টে মেন প্লেয়ার নেই, তারা তাহলে কি করে সারভাইভ করবে। কিন্তু তাদের যে অস্ত্র এত, তো সেই 3 জনের অ্যাবসেন্সটা বুঝতেই দেয়নি। তার মানে তাদের শক্তি কতটা। তো সেই ফ্রান্সকে হয়তো আমি বলছি কিছুটা হলেও এগিয়ে থাকবে, এবং আমি একটা ফুটবল প্রেমী হিসাবে আমি অন্তত চাইবো যে ঠিক আছে মরক্কোর আজকে লড়াইকে আমি ছোট করছি না, আজকে সে কিন্তু দেখিয়েছে সে কালো ঘোড়া এই ওয়ার্ল্ড কাপে, কিন্তু আমি চাইছি ফ্রান্স এবং আর্জেন্টিনায় ফাইনাল হোক। তো আমার মনটা কি ওটা হয় কিনা সেটা দেখার জন্য ওদিকে আগ্রহে বসে যায়। অবশ্যই আমরা দুজনের কথাই শুনলাম, সকলেই মোটামুটি ফ্রান্স এবং আর্জেন্টিনাকে এগিয়ে রাখছে, কিন্তু অবশ্যই ক্রোয়েশিয়া এবং মরক্কো যে ফুটবলটা খেলেছে এখনও অবধি তাদেরকেও কিন্তু কোনোভাবে আন্ডার এস্টিমেট করা যাচ্ছে না। অতএব আজকে এবং আগামীকাল এই দুদিনের মধ্যেই নিশ্চিত হয়ে যাবে যে মেসি হাতে কাপ নিয়ে কি মেসি কি বিশ্বকাপকে বিদায় জানাতে পারে কিনা, বা ফ্রান্স ক্রোয়েশিয়া তারা কি পরপর দুটো বিশ্বকাপে ফাইনালে উঠে ইতিহাস তৈরি করতে পারে কিনা, এবং অবশ্যই মরক্কো কি ফাইনালে উঠে আরও বড় ইতিহাস তৈরি করবে কিনা, তো সেটা এই 24 ঘন্টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। আজকের মতো আমাদের ফুটবলের বিশ্বযুদ্ধ এখানেই শেষ করতে হচ্ছে। ভালো থাকবেন, এবং দুই অতিথিকেও ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়।